শুভ 1 জুন 2020 1 জুন 2020 এই জিনিসটা কি? এটা কি কোনো বিশেষ দিবস? না ভাই, আসলে বিশেষ দিবস না। তবে এই 2026 সালের বা বলতে পারেন প্রতি 4 বছর বাদে বাদে একটা মাসের শুরুটা হয় আমাদের ওই বার্তা দিয়ে যে বিশ্বকাপের মাস চলে আসে। এবার বিশ্বকাপটা একটু দীর্ঘ, ফলে শুধু বিশ্বকাপের মাস বলা যাবে না, বিশ্বকাপের 2 মাস। অলমোস্ট 2 মাস ধরে আমরা জগতের মহাযজ্ঞে মেতে উঠতে যাচ্ছি, যেটা অলিম্পিককে ছাপায় নিজের নাম করে নিচ্ছে গ্রেটেস্ট শো অন দ্য আর্থ। ডাটা স্টার্স তাই বলে যে এর চেয়ে বড় শো এই পৃথিবীতে আর ঘটে না। ফলে সেই সময়টা চলে আসছে যখন আমার মতো সিজনাল ফুটবল দর্শক, যাদের 4 বছর ধরে কোনো খবর ছিল না ইউরোপিয়ান লিগে কে কোন লিগে খেলে তাও ঠিক মতো জানি না, মেসি কি এখনো বার্সেলোনায় খেলে কিনা তা নিয়েও প্রশ্ন করি, সেরকম সব লোকেরা ফুটবলে পণ্ডিত হয়ে যাবে। তাদেরকে একটু সহ্য করে নেন, আমাদেরকে একটু এই 2 মাস সহ্য করে নেন, রাগ করেন না। এই 2 মাস সারা পৃথিবীর উৎসব করার মাস, সারা পৃথিবীর কানেক্টেড হওয়ার মাস। পেলে বলতেন যে ফুটবল দারিদ্র্যের ভাষা, ফুটবল পৃথিবীর কোটি কোটি অব্যক্ত মানুষের ভাষা। সেই জিনিসটা প্রকাশিত হয় এই বিশ্বকাপের সময় এসে। এই সময়ে পৃথিবীর শত কোটি মানুষ এই একটা খেলায় কানেক্টেড হয়ে যায় এই 2 মাস ধরে। একবারে চরম বুদ্ধিজীবী নয়ন চামস্কির মতো বুদ্ধিজীবী থেকে শুরু করে আমাদের মতো চায়ের দোকানের মূর্খ পর্যন্ত আমরা সবাই একই সুতোয় বেঁধে যাই। কেউই আসলে এই সময় আর বাড়তি কোনো জ্ঞান ফলানোর সুযোগ নেই। সব ওই 90 মিনিটে যত তত্ত্ব কপচান যা কিছু করেন সব শেষ পর্যন্ত আর্জেন্টিনা ব্রাজিল গোল, নকআউট, সেমিফাইনাল, ফাইনাল এবং ট্রফি এই নিয়েই সব কিছু চলবে। এই সময় বন্ধুত্ব নষ্ট হবে খেলোয়াড়দের, এই সময় নতুন করে বন্ধুত্ব তৈরি হবে। অচেনা দুজন মানুষ ব্রাজিলের জার্সি পরে রাস্তায় হাঁটতেছে, একজন আরেকজনটা দেখলে কানেক্টেড ফিল করবে। এই কানেক্টেড হওয়ার মাসটা শুরু হয়ে গেল, মাসটা বলি না, আবারও বলি, কানেক্টেড হওয়ার টুর্নামেন্টের সময়টা শুরু হয়ে গেল। আমরা এই টুর্নামেন্ট জুড়ে, আমি তো এখন আর নিউজম্যান না, ফলে আমি নিউজ আপডেট দিতে পারিও না, নিউজ আপডেট দেবও না। তবে এই পুরোটা সময় জুড়ে গল্প করতে থাকবো। আজকে সেই গল্পের বলতে পারেন যে আনুষ্ঠানিক সূচনা হলো। এই গল্প করি, আজকে একটু গল্প করি যে কেন কেন বিশ্বকাপ নিয়ে এই উন্মাদনা, কি আছে এই বিশ্বকাপ, ওই যে ট্রফিটা, ওই ট্রফিটার মধ্যে কি আছে, কেন এই উন্মাদনা, এই জিনিসটা নিয়ে আজকে একটু আলোচনা করি। আপনি আমি দুজনের কেউই সম্ভবত কখনো বিশ্বকাপের মূল যে রেপ্লিকা ওটা হাতে নিইনি। মূল ট্রফি তো হাতে নিতে পারবো না, ওটার একটা অথরিটি আছে যে কে কে স্পর্শ করতে পারবেন। বিশ্বকাপ জয়ীরা স্পর্শ করতে পারবে, এর বাইরে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, নির্বাহী প্রধান এবং ওই দেশের ন্যাশনাল ফুটবল টিমের ক্যাপ্টেন, এছাড়া কারোর বিশ্বকাপ ট্রফি স্পর্শ করার অধিকার নাই। কিন্তু রেপ্লিকাও আমরা কখনো দৌড়ে দেখি নাই, যেটা মেইন রেপ্লিকা, একদম ফিফা ওই যে ওয়ার্ল্ড ট্যুরে যেটা বেরোয় ওটা হচ্ছে মেইন রেপ্লিকা। তো মেইন রেপ্লিকাও তো আমরা কখনো দৌড়ে দেখি নাই, কিন্তু সাইজটা তো আমরা জানি, মাত্র 14.5 ইঞ্চি উঁচু একটা জিনিস, ওজন 6 কেজি সামান্য উপরে। ভাই আমাদের বিপিএল ট্রফির আকার, ওজনও তো মনে হয় এর চেয়ে বেশি। তাহলে এই জিনিসটা নিয়ে এত উন্মাদনা কেন? কি আছে এটার মধ্যে, আসলে এই ট্রফিটার মধ্যে কি আছে? আমি একবার এক জায়গায় বলতেছিলাম যে কে রাখা হাইস নেই, তো এইটার মধ্যে একটা জিনিস রাখা আছে যেটা আসলে রনি আর রোনালদোর মতো দুই বন্ধুকে মাঠে পরস্পরের কলার ধরায় ফেলে। এটার মধ্যে একটা জিনিস রাখা আছে যেটার জন্য বহু খেলোয়াড় তার জীবনটাই স্যাক্রিফাইস করে ফেলে, লাইক লুইস সুয়ারেস। এই জিনিসটার জন্য লিওনেল মেসি তার 8টা ব্যালন ডিওর দিয়ে দিতে চায়। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে গ্লোবাল প্রাইড। গ্লোবাল প্রাইড আমরা যদি দেখি, শুরুতে একটু এই বিশ্বকাপের গুরুত্বটা বোঝাই খেলোয়াড়দের কাছে বা জাতির কাছে বা পৃথিবীর কাছে। সেটা হচ্ছে যে শুরুতে কিন্তু বিশ্বকাপের এই গুরুত্বটা ছিল না। একেবারে আর্লি ডেজ অফ ওয়ার্ল্ড কাপ আপনি যদি ফিরে তাকান, দেখবেন যে বড় বড় দেশগুলো বিশ্বকাপ নিয়ে খুব একটা পাত্তাও দিত না, খেলতেই পাঠাতো না বেশিরভাগ সময় দল। তারা ফুটবল বলতে বুঝতো অলিম্পিক ফুটবলটাকে, অলিম্পিক গোল্ড মেডাল পাইছো কিনা, এটা হচ্ছে প্রেস্টিজ ইস্যু ছিল। কালক্রমে অলিম্পিক ওই জায়গা থেকে সরে আসলো, অলিম্পিক সিদ্ধান্ত নিল যে প্রফেশনাল যে মূল ফুটবল দল তাদেরকে আর অলিম্পিক খেলতে দেবে না, এটা বয়স ভিত্তিক হয়ে যাবে।
তখন ন্যাশনাল প্রাইডের ইস্যু হয়ে দাঁড়ালো বিশ্বকাপ। তখনও কিন্তু জিনিসটা এরকম আজকের মতো এরকম উন্মাদনায় পরিণত হয় নাই। কারণ কি? তখন তো ওই ন্যাশনাল প্রাইডের জন্য আরো অনেক জায়গা ছিল। প্রত্যেক রিজিয়নে বড়, বড় টুর্নামেন্ট হতো, ন্যাশনাল টিমগুলো সারা বছর খেলতো। কিন্তু দিনকে দিন ক্লাব ফুটবল, বিশেষত ইউরোপিয়ান ক্লাব ফুটবল শক্তিশালী হয়ে উঠছে, টাকাওয়ালা হয়ে উঠছে, আর বিশ্বকাপের প্রাইড বাড়ছে। আপনি বলবেন শক্তিশালী হচ্ছে ক্লাব ফুটবল, প্রাইড বাড়তেছে বিশ্বকাপের। এটার কারণ কি? কারণ হচ্ছে খেলোয়াড়দের এবং বিভিন্ন ফুটবল ফেডারেশনের আসলে ওই জাতিগত যে গৌরব, এটা প্রকাশের জায়গা কমে আসতেছে। শুধুমাত্র ফুটবলের যে গৌরব, এইটার জন্য খেলা, এই জায়গাটা কমে আসতেছে। যে কোনো একজন বড় তারকার কথা আপনি যদি ভাবেন, এই যে আর্লিং হালান্ড জীবনে প্রথমবারের মতো এবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে। এর আগের ওর জীবনটা কিভাবে কাটছে আপনি ওর দিকে তাকান। ওর জীবনটা কাটছে খুবই প্রফেশনাল একটা সিস্টেমের মধ্যে, যে সিস্টেম ওকে বলে রাখছে তোমার এই করতে হবে, তোমাকে প্রিমিয়ার লিগ জিততে হবে, চ্যাম্পিয়ন্স লিগ জিততে হবে। ও রোজ সকালে উঠে ওর ওইটা মুখস্থ। ও জানে আমার ক্লাবে এই কাতারের এত কোটি ডলারের বিনিয়োগ আছে, এটার জন্য আমাকে এত টাকা দিয়ে কেনা হয়েছে, আমাকে এত টাকা পরিশোধ করতে হবে, আমার কোচ আমার উপরে এত ডলারের বাজি ধরে ফেলছে। দেখেন বেশিরভাগ কথাগুলো কিন্তু আসতেছে ডলার, ডলার কেন্দ্রিক, টাকা কেন্দ্রিক। মানে ক্লাবেরও যে একসময় প্রেস্টিজিয়াস প্রাইড ছিল, লোকাল প্রাইড, যে আমি ম্যানচেস্টারের ক্লাব, আমি বার্সেলোনার ক্লাব, ওই প্রাইডও তো কমে আসছে না। এখন তো আসলে প্রায়টা প্রাইড, দু একটা ক্লাব বাদ দিলে টাকার প্রাইড, যে কে টাকার মূল্য বেশি দিতে পারে, কে বিনিয়োগ বেশি উঠায় আনতে পারে, এটাই তো এখন প্রাইড। ফলে ফুটবলাররা বোর হয়, সারা বছর ওই কানের কাছে ঘ্যান 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 শুনতে শুনতে ফুটবলারদের জীবনটা তামা তামা হয়ে যায়। এরা আনন্দের জন্য খেলা, এরা গৌরবের জন্য খেলা, প্রাইড নিয়ে আসার জন্য খেলা। আরে ভাই, অন্যের সিটির হয়ে খেললেও একটা সিটির হয়ে খেলার যে গৌরব, সেটাও তো হারাইছে। ফলে এদের কাছে এখন আর থাকে শুধু জাতীয় দলের হয়ে খেলা। সেই জাতীয় দলের খেলার জায়গাগুলো তো লিমিটেড হয়ে আসতেছে। এখন আর কোপা আমেরিকা আগের মতো ওই গৌরবের জায়গা বহন করে না। এখন আর ইউরো আগের মতো টনটনে লড়াইয়ের জায়গাটা বহন করে না। তাহলে পৃথিবীতে একটাই গ্লোবাল ইভেন্ট আছে যেখানে সবাই সবার বিপক্ষে শ্রেষ্ঠত্ব দেখাতে মাঠে নামে। মানে এই একটা জায়গা যেখানে তার নিজেকে একটা ইনভেস্টেড ম্যাটেরিয়াল হিসেবে ভাবতে হয় না। এখানে সে নিজেকে একটা হিউম্যান বিইং হিসাবে ভাবে। তার দলে কম টাকার প্রাণীও আছে, বেশি টাকার প্রাণীও আছে। সব মিলে আমরা আর্জেন্টাইন, সব মিলে আমরা ব্রাজিলিয়ান। এখানে ৫ টাকার খেলোয়াড় আছে, $৫ মিলিয়ন খেলোয়াড় আছে। সবার মূল্য একই। আমরা সবাই ওই ইয়েলো জার্সির জন্য ফাইট করব। এই প্রাইডের জন্য ফাইট করব। এটার বিনিময়ে আমরা তেমন কিছু পাবো না। আপনারা জানলে অবাক হবেন, ন্যাশনাল টিমে খেলে এইসব সুপারস্টাররা যা টাকা পায়, এটা তাদের দৈনিক খরচেরও সমান হয় না। তাহলে এরা টাকার জন্য খেলে না। এবং এরকম বহু নজির আমি আপনাকে শোনাতে পারবো। বিশ্বকাপ বাছাই পর্বে রিভালদো একবার সিবিএফ এর টাকা ফ্রিজ করে দিয়েছিল ব্রাজিলিয়ান যে সেন্ট্রাল ব্যাংক। ফলে সিবিএফ বাছাই পর্বে না, প্রীতি ম্যাচ খেলতে যেতে পারতেছিল না। একটা প্রীতি ম্যাচটা না খেললেও হতো। রিভালদো তখন সব খেলোয়াড়ের সঙ্গে কন্ট্যাক্ট করে ইউরোপে থাকা সব খেলোয়াড়রা মিলে একটা চার্টার্ড বিমান নিয়ে সেই ম্যাচ খেলতে চলে গেছিলেন। ফেডারেশনের কেউ সঙ্গে যায় নাই, কোচ টোচ নিয়ে ওনরা নিজেরা নিজেরা খেলতে চলে গেছিলেন। এদের কাছে এইটাই মিনিং। এই যে দেখবেন যে ইসের ক্যাম্পে, আর্জেন্টিনার ক্যাম্প হলে লিও মেসি ওই মোটামুটি আমেরিকান জোন আশেপাশে যারা থাকে, মেক্সিকো, কানাডা, আমেরিকা যারা থাকে, সবাই এসে মায়ামিতে জড়ো হয়, ওখান থেকে চার্টার বিমানে করে নিয়ে চলে যায়। সেটা ওই যে স্পেনে মাঝে ক্যাম্প হলো, ওখানে তাই করছে। এখন শুধু এএফএ থেকে মেসি বছরে যে টাকা পায়, এর একটা চার্টার ফ্লাইটের খরচ ওঠে, এই নিজস্ব বিমান নিয়ে যাওয়ার খরচ ওঠে। ফলে এদের কাছে ব্যাপারটা বিরাট প্রাইড। প্রাইডটা কি? প্রাইডটা ওই ট্রফি ছোঁয়ার চেয়েও বড় প্রাইড হচ্ছে আসলে যে আমি আমার ন্যাশনাল কালারের জন্য ফাইট করতেছি, যেখানে আমার কোনো স্বার্থ নাই। অবশ্যই ওই ন্যাশনাল ফ্ল্যাগকে যদি আমি সোনালি ট্রফিটা এনে দিতে পারি, যেটার বস্তুগত মূল্য আমি মাসে একবার করে ব্যয় করতে পারি, আমি ওরকম বিশ্বকাপ যে কোনো সময় কিনে নিতে পারি, কিন্তু বস্তুগত মূল্য না। ওই যে ইন্টারন্যাশনাল গুরুত্বটা, ইন্টারন্যাশনাল ফোকাসটা, ওটা যদি আমি আমার ন্যাশনাল টিমের ফ্ল্যাগের পাশে রাখতে পারি, তাহলে সারা জীবন আমি আমার ন্যাশনের কাছে অমর হয়ে থাকবো।
এই যে অমর হয়ে থাকার বাসনা, এই যে প্রাইডের জন্য খেলা, এইটা হচ্ছে বিশ্বকাপ খেলোয়াড়দের কাছে। এখন কথা হচ্ছে যে আমাদের তো ওই ব্যাপার নাই। এই যে গত বছর ডাটা বলতেছে কাতার বিশ্বকাপে কোনো না কোনোভাবে ৫০০ কোটি লোক ইনভলভ ছিল। সবাই খেলা দেখে নাই। দুনিয়ার বোধহয় ৮০০ কোটি এখন মানুষ সেখানে ৫০০ কোটি লোকই খেলা দেখবে এটা তো আর আশা করা যায় না। নানাভাবে ইনভলভ ছিল। এটার মার্কেটের সঙ্গে ইনভলভ ছিল অমুক-তমুক। ১৫০ কোটি লোক রেকর্ড ১৫০ কোটি লোক পৃথিবীতে প্রথমবারের মতো কোনো ইভেন্ট সরাসরি দেখছে কাতার বিশ্বকাপের ফাইনাল। এটার কারণ কি? এই ১৫০ কোটি লোকের কাছে কি অর্থ বহন করে? এরা সবাই কি আর্জেন্টিনা আর ফ্রান্সের নাগরিক ছিল? আর্জেন্টিনা আর ফ্রান্স মিলে ১৫০ কোটি লোক নাই রে ভাই। মানে ওরা যদি সিদ্ধান্ত নেয়ও যে সারা পৃথিবীর সবাইকে ওদের যত আত্মীয়-স্বজন আছে ওই বহু দূর সূত্রের আর্জেন্টিনা জন্মসূত্রের লোক, ফ্রান্সের জন্মসূত্রের লোক মিলাবে তাও ১৫০ কোটি লোক হবে না। এর ভিতরে বাঙালি ছিল বিরাট সংখ্যায়, ইংলিশ ছিল, অমুক ছিল, তমুক ছিল, আফ্রিকার ওই সোমালিয়ার জনগোষ্ঠী ছিল। তারা কেন খেলা দেখছে? তাদের কিসের প্রাইড? তারা কানেক্টেড ফিল করে, তারা কানেক্টেড ফিল করে। ওই যে শুরুতেই বললাম, যখন আর্জেন্টিনার জার্সি পরে রাস্তা থেকে হাঁটতে থাকা দুটো অপরিচিত লোক পরস্পরের দিকে তাকায়, তারা কানেক্টেড ফিল করে। এই হচ্ছে ফুটবল কানেকশন। এই হচ্ছে পেলে যেটাকে বলছিলেন যে দারিদ্র্যের ভাষা। পৃথিবীর অধিকাংশ মানুষই তো দরিদ্র। অধিকাংশ মানুষই গ্লোবাল স্ট্যান্ডার্ডের দরিদ্র। আপনার মনে হইতে পারে যে দাদা এই ফ্যানের নিচে তো বসছে অ্যাটলিস্ট, তাহলে দাদা দরিদ্র না। আপনি যদি গ্লোবাল ইকোনমির হিসাব করেন তাহলে পৃথিবীর অধিকাংশ মানুষই দরিদ্র। আর এই তাত্ত্বিক কথা না বললেও মানা যায় পৃথিবীর সিংহভাগ মানুষ জীবন লড়াইয়ে লিপ্ত। ওই গাজা ভূখণ্ড, আফগানিস্তান, সিরিয়া, ইউক্রেন, আফ্রিকার বিভিন্ন দেশ, পৃথিবীর অধিকাংশ মানুষ দুমুঠো খাবারের জন্য লড়তেছে। এদের কাছে আসলে জীবনের আর কোনো অর্থ নাই। একটাই অর্থ, খাওয়া এবং রাতটা পার করা। রাত পার করে পরদিন সকালেও নিজেরে জীবিত আবিষ্কার করা বা নিজের সন্তানটারে জীবিত আবিষ্কার করা। এখন এই যে কোটি, কোটি প্রায় অভুক্ত মানুষ, এই কোটি, কোটি প্রায় অভুক্ত মানুষ পৃথিবীর কোনো স্রোতে নিজেরে কানেক্টেড ফিল করে না। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনেও তার কোনো কানেকশন নাই। অ্যাপেলও কত যেন উড়ে গেল, ওটাতেও তার কোনো কানেকশন নাই। এগুলোতে সে কানেক্টেড ফিল করে না, কারণ এগুলো তার ভাষায় কথা বলে না। একটা জিনিসে কানেক্টেড ফিল করে, সেটা হচ্ছে এই যে গোলাকার চর্মগোলক ফুটবল। এই ফুটবলটা তার ভাষায় কথা বলে। ও জানে যে মেসিও যেভাবে ফুটবলে লাথি দেয় আমিও ওইভাবে লাথি দেই। মেসিও যে কাজের জন্য লাথি দেয় আমিও সেই কাজের জন্য লাথি দিই। মেসিও গোল পোস্টের ভিতরে বল পাঠাইতে চায় আমিও ওইখানে পাঠাইতে চাই। তাই সে প্লাস্টিকের একটা জার্সি বানায়, যে জার্সিটায় আকাশি আর নীল স্ট্রাইপ খুঁজে পায়, সেটার নিচে পিছনে মেসি লিখে ওইটা গায়ে জড়ায় ফুটবল খেলতে থাকে। ওই আফগানিস্তানের কাবুলের একটা ছেলে, ওই মরুভূমির উত্তপ্ত প্রান্তরের মধ্যে। কিংবা সে কারণেই সে ওই গাজার একটা পাহাড়ের পাথরে লামিনে ইয়ামালের ছবি আঁকে। কারণ সে জানে যে এদের মুখের ভাষা কি আমি জানি না। আমার সঙ্গে কোনোদিন কথা হয়নি, হবেও না। কিন্তু ওদের মূল ভাষা কি সেটা আমি জানি। ওরা আমার ভাষায় কথা বলে। সারা পৃথিবীর লোক এই একটা নির্দিষ্ট ভাষায় বলে। পৃথিবীতে এ ছাড়া কোনো ল্যাঙ্গুয়া ফ্রাঙ্কা নাই। কোনো একক ভাষা নাই যেটায় সবাই কথা বলতে পারে। ইংরেজি ভাষাও না। ইংরেজি ভাষাভাষীর লোক পৃথিবীতে আসলে কিন্তু সংখ্যালঘু। অন্যান্য ভাষা মিলেই বেশি। সবচেয়ে বেশি লোক কথা বলে মান্দারিন চাইনিজে। কিন্তু কোনো ভাষাই আসলে একক না। একটা কোনো ভাষা নেই যেটাতে বললে সবাই বুঝতে পারবে। একটাই ভাষা আছে, সেটা ফুটবল। আপনি ফুটবল দিয়ে যেকোনো লোকের সঙ্গে কথা বলতে পারবেন। এই যে আজকে ইংলিশ লিগ, স্প্যানিশ লিগ, ফ্রেঞ্চ লিগ, জার্মান লিগ এইসব জায়গায় যেসব তারকারা খেলে, বেশিরভাগই পরস্পরের ভাষা বুঝে না, পরস্পরের কথা বুঝে না। ওই যে পরস্পরের সঙ্গে তারা কমিউনিকেট করতেছে, তারা ভাব বিনিময় করতেছে, বন্ধুত্ব করতেছে কি দিয়ে? ফুটবল ল্যাঙ্গুয়েজ দিয়ে। এরা ফুটবল দিয়ে কথা বলে। এরা ওই লাথি দিয়ে কথা বলে। ও কথাটা তো ওই যে আফগানিস্তানের ছেলেটাও বোঝে। ও কথাটা গাজার ছেলেটাও বোঝে, ইউক্রেনের ছেলেটাও বোঝে। এইজন্য পৃথিবীর কোটি, কোটি মানুষ কানেক্টেড ফিল করে এবং তাদের কানেকশনের পিক পয়েন্ট, পিনাকলটা হচ্ছে এই ৪ বছরে একবার আসে। তারা তখন দেখে যে ৪ বছর ধরে আমি যে ছেলেটারে চিনি, যার সঙ্গে আমার নিয়মিত কথা হয়, লিওনেল মেসি। আমার বড় ভাই তো। লিওনেল মেসি। লিওনেল মেসিরে পরিচিত মনে করে পৃথিবীর কোটি, কোটি শিশু। আমার মতো বুড়ো দামড়া আমিও মনে করি মেসির সঙ্গে রাস্তাঘাটে দেখা হয়ে গেলে আমারে দেখলে চিনবে, বলবে যে, "দাদা কেমন আছেন? আপনার কনটেন্ট-টনটেন্ট খুব ভালো হয়। আপনি তো আমার জন্য পাগল। আমি খুব চিনি আপনারে।"
তো সব বুড়ো দামড়া না হলেও এই অ্যাবসার্ড রোমান্টিক ফিলিং নিয়ে পৃথিবীতে কোটি কোটি বাচ্চা বেঁচে আছে, যারা আসলে পৃথিবী। আমরা তো পৃথিবী না, পৃথিবী তো এই বাচ্চারা। এই বাচ্চাদের পেটে ভাত নেই, রাতে ঘুম নেই, কিন্তু ওই মাথার ভিতরে ওই অ্যাবসার্ড রোমান্টিক চিন্তাটা আছে যে মেসি আমার ফুটবলের ভাষা বোঝে, মেসি আর আমি একই চিন্তা করি। ফলে সেই মেসি যখন ৪ বছর পরে বা সেই রোনালদো যখন ৪ বছর পরে একটা ট্রফির জন্য তার জীবন উৎসর্গ করে দিতে যায়, তার পাশে ওই ৫০০ কোটি লোক এসে দাঁড়ায়। এটা সবচেয়ে বড় উৎসব হয়ে ওঠে এই কারণে। আমি অলিম্পিককে ছোট করতেছি না। আমি সবসময় হচ্ছে জীবন মন্ত্রের ক্ষেত্রে যে ফিলোসফিগুলো অনুসরণ করি তার মধ্যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ফিলোসফি একটা। কিন্তু অলিম্পিক আয়োজন এভাবে সবার ভাষায় কথা বলতে পারে না। একমাত্র ফুটবল এটা পারে। আর সেই ফুটবলের পিনাকলটা হচ্ছে এই বিশ্বকাপ। সেই বিশ্বকাপটা শুরু হলো মানে এখনো তো মাঠে গড়ায় নাই। ওপেনিং প্রোগ্রাম আছে। তারপরে ১১ তারিখ বোধহয় ১ম ম্যাচ। কিন্তু বিশ্বকাপ শুরু হয়ে গেল। এই ১লা জুন আসা মানেই হচ্ছে বিশ্বকাপের মাস শুরু হয়ে গেল। এবং এটা কথার কথা না। গতকাল থেকেই আপনারা দেখতেছেন যে টিমগুলো সব আমেরিকার, কানাডার, মেক্সিকোর বিভিন্ন বেস ক্যাম্পে ল্যান্ড করা শুরু করছে। আর্জেন্টিনা টিমের খেলোয়াড়রা তো পারলে তাদের প্রতিটা পদক্ষেপ ভিডিও বা রিলস বা ছবি পোস্ট করতেছে। এএফ এর ওয়েবসাইট, এএফ এর পেজগুলোতে আপনি মানে টানা ১০ মিনিট একটা কনটেন্টের দিকে তাকায় থাকতে পারবেন না, পরের কনটেন্ট চলে আসছে। এই বিমানে উঠতেছে, এই বিমানের ভিতরে খুনসুটি করতেছে, এই সব কিছু শুরু হয়ে গেছে। লামিন ইয়ামাল বলতেছে হিয়ার উই গো, ফাবিজিও রোমানোরে কপি করে। ওই গাস্তুন এদুল সে কিন্তু কানসাস সিটিতে টিমের আগে পৌঁছায় গেছে। সে ওখানে পৌঁছায় টুইট করছে যে আমি চলে আসছি। এখন আমার চ্যানেলে এবং আমার সোশ্যাল হ্যান্ডেলগুলোতে প্রতি মুহূর্তের আর্জেন্টিনা আপডেট পাবে। এরকম প্রত্যেক জার্নালিস্ট, বড় বড় জার্নালিস্ট, ওলের লোকজন পৌঁছায় গেছে ব্রাজিলের ক্যাম্পে। ব্রাজিলের ক্যাম্পের পাশেই কোথাও ক্যাম্প করে ফেলছে তারা। এরা বিশাল বিশাল ক্যাম্প করে এইসব মিডিয়া। এবং গাস্তুন এদুল বা ফাব্রিজিও রোমানো ওদেরকে তো আপনারা সিঙ্গেল হিসেবে চেনেন, ওদেরও কিন্তু বিশাল টিম। ১-১৫০ জনের টিম নিয়ে এই ওয়ার্ল্ড কাপে কাজ করবে, ওরাও ক্যাম্প করে ফেলছে। খেলোয়াড়রা পৌঁছায় যাচ্ছে, তার মানে জার্নালিস্টরা ক্যাম্প করে ফেলছে, টিকিট সেল নিয়ে উত্তেজনা চলতেছে। হ্যাঁ, এবার বিশ্বকাপটা আমার ধারণা শেষ পর্যন্ত, আমার ধারণা মিথ্যা হলে খুশি হব, কাতার বিশ্বকাপের চেয়ে উন্মাদনার জায়গায় একটু পিছায় পড়বে। এটা কারণ এমন একটা জায়গায় বিশ্বকাপ হচ্ছে যারা আসলে নিজেদেরকে গ্লোবাল মাতবর মনে করে, গ্লোবাল মানুষ মনে করে না, যাদের হর্তাকর্তারা, ওই দেশের নাগরিকদের কথা বলতেছি না, হর্তাকর্তারা, তারা আসলে বিশ্বকাপকে ডিকটেট করতে চাচ্ছেন। বিশেষত আমেরিকায় যে ম্যাচগুলো হচ্ছে এগুলো দেখতে সারা পৃথিবীতে লোকজন উৎসব করে যেতে পারতেছে না। সারা পৃথিবী থেকে টিকিটের দাম যে জায়গায় রাখা হয়েছে, আমেরিকান ধনীরাও থ মেরে যাচ্ছে যে এত টাকা দিয়ে একটা খেলা দেখবো। এটা আসলে মানে খেলা দেখা তো আসলে ওই যে বললাম যে খেলা তো গরিব মানুষের ব্যাপার। এখন আমেরিকারই ধরেন ওই যে লাতিনো জনগোষ্ঠী, তাদের কেউ খেলা দেখতে পারবে না। গ্যারান্টি দিয়ে বলা যায়, কেউ যদি স্পন্সর না করে লাতিনো জনগোষ্ঠীর কোনো প্রতিনিধি মাঠে থাকবে না। সেখানে আপনি কিভাবে আশা করেন যে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, আফ্রিকা এসব জায়গা থেকে গরিব গরিব মানুষ ফেলাই করে গিয়ে ওখানে $১০,০০০ দামের টিকিট কিনে খেলা দেখবে? এটা তো একটা অ্যাবসার্ড ব্যাপার। আর একই সঙ্গে ভিসা নিয়ে নানা রকম নোংরামি অমুক তমুক করে জিনিসটা ফিজিক্যালি খেলাটা মানে দর্শকদের কাছে কতটা জমবে বলা কঠিন। হ্যাঁ, মাঠ তো ভরা থাকবেই, বড় লোকের তো অভাবও নাই। পৃথিবী যেমন গরিবদের, সেরকম সংখ্যায় তো বড় লোকও কম না, গ্যালারি তো ভরা থাকবেই, বড় লোকরা ভরাবে। এখন বড় লোকদের ওই গ্যালারি ভরানোয় কতটা প্রাণ জমবে, কতটা মেক্সিকান ওয়েভ দেখা যাবে, যদিও মেক্সিকোতে খেলা, সেই মেক্সিকান ওয়েভটা কতটা জমবে আমি একটু সন্দিহান। তাতে কি হয়েছে? হ্যাঁ, হয়তো ফ্যান জোন ওরকম জমে উঠবে না। বিশ্বকাপের একটা বড় আকর্ষণ গত কয়েকটা বিশ্বকাপ জুড়ে স্টেডিয়ামের বাইরে ফ্যান জোনগুলাতে, ওগুলাতে যে নাচানাচি গাওয়াগাই হয়। আমি যদি জীবনে একবারও বিশ্বকাপ দেখতে যাওয়ার সুযোগ পাই, আমি স্টেডিয়ামে যাইতে আগ্রহী না। আমি ফ্যান জোনে বসে ফ্যানদের কাণ্ড দেখবো, খেলাও দেখবো না যে ফ্যানরা কি করে। বিশেষত লাতিন ফ্যানরা আর আফ্রিকান ফ্যানরা যে কি আজগুবি সব কাজ করে। এই সব মিলে ফিজিক্যাল বিশ্বকাপ হয়তো একটু কম জমবে, ওখানে বিশ্বকাপটা কম জমবে। তাতে কি, টিভি আছে না, আজকে টিভি যুগ, মোবাইল পর্দার যুগ, কত রকম স্ক্রিন, কত রকম স্ক্রিন, কারো ল্যাপটপ, কারো মোবাইল, কারো ট্যাব, কারো টিভি, কত রকম স্ক্রিনে জমে যাবে। দেখবেন যে এবার ওই ১৫০ কোটির রেকর্ড ভেঙে গেছে।
বিশ্বকাপ জমতেই হবে। হয়তো ফিজিক্যালি একটু কম জমবে, কিন্তু ফিজিক্যালি বলতে ওইখানে দর্শকের সরাসরি প্রকৃত দর্শকের উপস্থিতি হয়তো একটু কম হবে। ঠিক আছে, তারপরেও জমবে, তারপরে জমবে। মানুষ পর্দায় জমায়ে দিবে। বাংলাদেশের মানুষ রাস্তায় জমায়ে দিবে। ওই টিএসসিতে জমায়ে দিবে, মহসিন হল মাঠে জমায়ে দিবে। এই বাংলাদেশে এসে একটু দুটো লাইন বলি, সেটা হচ্ছে যে আমরা বিশ্বকাপ এলে যেগুলো করি আমি খুব খুশি। এই যে আর্জেন্টিনার পতাকা ওড়াই, ব্রাজিলের পতাকা ওড়াই, লোকে নিন্দুকেরা এগুলো নিয়ে কথা বলবে যে বাংলাদেশ নাই, তোমরা কেন এত পতাকা ওড়াও? ভাই, আনন্দ করার একটা উপলক্ষ, আনন্দ করার, নির্দোষ আনন্দের সব উপলক্ষে আমি একমত। আনন্দ করেন, আনন্দ করেন, পতাকা উড়ান, খুনসুটি করেন, ব্রাজিলের বন্ধুটাকে দেখলে, ব্রাজিল সমর্থক বন্ধুটাকে দেখলে পচানোর চেষ্টা করেন যে ওরা 2002 থেকে কিছু জেতে না, ওরা কেন নিজেদের সর্বকালের সেরা বলে। আবার আর্জেন্টাইন বন্ধুটারে দেখলে মনে করায় দেন যে তোরা হাত দিয়ে গোল করে আর ইয়ে দিয়ে ওই কানে বন্দুক ধরে দুটো বিশ্বকাপ জিতে তোরা ভাবস যে তোরা কিছু একটা জিতছিস, তারপরেও তো পাঁচটার দ্বারে কাছে নাই। এরকম খুনসুটি করতে থাকেন। কিন্তু আমরা একটা অনুরোধ, জিনিসটাকে বাইনারিতে নিয়েন না। বাইনারিতে নিয়ে সত্যি সত্যি হিংসা ছড়ায়েন না। আমরা তো জাতি হিসেবে খুব বাইনারিতে আটকে যাই, আওয়ামী লীগ না বিএনপি, ওই মুক্তিযোদ্ধা না রাজাকার। যদিও মুক্তিযোদ্ধা না রাজাকার এই বাইনারিটা থাকা উচিত বলে আমি মনে করি, সেটা আলাদা তর্ক। কিন্তু সব কিছুর বাইনারিতে ঢুকানো ভালো না। হিন্দু না মুসলমান, বাংলাদেশি না পাকিস্তানি, ইন্ডিয়ান না পাকিস্তানি, এই যে এত বাইনারি ভালো না। বাইনারি দিয়ে খোঁচাখুচি করা ঠিক আছে, যে ইন্ডিয়ানরা পাকিস্তানিদের খোঁচাতো, একসময় তো খোঁচানোর সম্পর্ক ছিল, সেটা এখন যুদ্ধের সম্পর্ক হয়ে গেছে বাইনারি করতে করতে। এই যুদ্ধ না হয়, খোঁচাখুচিটা খোঁচাখুচির জায়গায় থাক, রোমান্টিসিজমের জায়গায় থাক, কিন্তু হিংসা না হোক, বাইনারি না হোক। একটা জিনিস মাথায় রাখবেন, যে ব্রাজিল টিম যখন বাদ পড়ে যায়, ফেনোমেনন রোনালদো থেকে নেইমার সবাই কিন্তু আর্জেন্টিনার জন্য চিৎকার করে। আর্জেন্টিনা টিম যখন বাদ পড়ে যায়, তখন ওই লিওনেল মেসি কিন্তু তার বন্ধু নেইমারের পাশেই থাকে। এই জিনিসটা মাথায় রাখলেই বুঝবেন যে খোঁচাখুচি পর্যন্ত ঠিক আছে, কিন্তু জিনিসটা ওই একটা হিংসাতে পরিণত করা যাবে না। তাহলে তো ফুটবলের যে গ্লোবাল ভাষা, যে ওই যে কানেক্ট করা সবাইকে, সেটা নষ্ট হয়ে গেল। আমরা নিশ্চয়ই সেটা নষ্ট হতে দেব না। যে বাংলাদেশকে নিয়ে পৃথিবী জুড়ে এত কথা হয়, যে বাংলাদেশের দর্শকরাই বেশি ফুটবল বিশ্বকাপ জমায়, তারা যদি হিংসাতে জড়ান, টুকটাক যেসব খবর আসে সেগুলোতে জড়ান, তাহলে সেটা মন্দ কথা হবে। আই হোপ দুর্দান্ত দুর্দান্ত রোমান্টিক একটা বিশ্বকাপ হবে, যেখানে আমরা সবাই মিলে কোচাবো। আমরা সিজনাল ফ্যানরা এই স্থায়ী ফুটবল ফ্যানদের পাগল করে দেবো, তাদের বিরক্ত করে ফেলবো, এবং এসব এসে আমরা উল্টো পাল্টা কথা বলবো। আমরা জিজ্ঞেস করব যে কেন জার্মান দলে এবার আর লুথার ম্যাথিউস খেলতেছে না, কেন লিওনেল মেসি ডিফেন্সে খেলতেছে না, এই টাইপের অদ্ভুত কথা বলে এদের পাগল বানায় ফেলাবো। সেই সময়টার অপেক্ষায় থাকলাম। সবাইকে শুভেচ্ছা।